সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আসলেও এটা কোনো রাজনৈতিক বক্তৃতা না, রাজনৈতিক প্রোগ্রামও না। আমরা যদিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, তারপরেও আপনাদের কাছে আমাদের এইবার আশাটা হচ্ছে একটু ব্যতিক্রম। এই আশাটার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে একটি জুলাই বিপ্লব নামে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, যেই ঐতিহাসিক ঘটনার অগ্রভাগে ছিলেন আপনারা, আপনাদের অনেক সহযোদ্ধা, যারা এই বিপ্লবকে সফল করার জন্য, বিপ্লবকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দীর্ঘ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে জুলুম নির্যাতন ছিল, এদেশের মানুষের যে নাবিশ্বাস উঠে গেছিল, সেই জায়গা থেকে আমাদেরকে আপনাদেরকে যারা মুক্তি দিয়ে গেছে, অনেক সহযোদ্ধা আজকে আমাদের মাঝে নেই। আপনাদের তাদের স্মরণে হয়তো আজকে একটি প্রোগ্রাম আপনাদের কলেজে আছে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর সৈনিকদের। আমি আরো স্মরণ করছি বিগত 16-17 বছর যাবৎ এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সৈনিকরা, যে সাহসী সূর্য সন্তানেরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছে, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন প্রিয় ভাই বোনেরা, যে আজকে যে জায়গায় এসে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ হয়েছে, এটা জাস্ট এরকমই না যে ঢাকা থেকে আসলাম আর আপনাদের সাথে মত বিনিময় করে গেলাম। এই পরিবেশটা তৈরি করার জন্য কত ত্যাগ, কত সংগ্রাম করতে হয়েছে, এটা যদি একবার হৃদয় দিয়ে অনুধাবন করেন, চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাক স্বাধীনতার জন্য, আপনাদের সাথে এই মত বিনিময় করার জন্য, আপনারা আমাদের কথা শোনার জন্য যে পরিবেশ হয়েছে, এই পরিবেশের পিছনে কত শ্রম, কত জীবন, কত রক্ত গেছে। মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কেন আসলাম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই জুলাই বিপ্লবের পরবর্তীতেই আমাদের কেন্দ্রীয় সংসদ দ্বারা 38টি টিম গঠন করেছেন। সেই 38টি টিমের মাঝখানে আমার একটা টিমের আমি দায়িত্বে আছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে, আমার সাথে আরো 3 জন সহযোদ্ধা আছে। তারা আপনাদের এই পটুয়াখালী সহ আরো 3টি জেলা, বরগুনা, ঝালকাঠি এবং ভোলা, এই 3টি জেলার দায়িত্বে আমরা আছি। আমরা অলরেডি 3টি জেলা কমপ্লিট করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের মতো আমরা আমার 31 দফা এবং এই জুলাই বিপ্লব পরবর্তীতে আপনারা স্টুডেন্ট রাজনীতি নিয়ে গিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা, মেধাবীরা কিভাবে রাষ্ট্রে অবদান রাখতে পারে, কিভাবে আর কোনো ফ্যাসিলিটি বাংলাদেশের জন্য জন্ম না হয়, এই ব্যাপারে আপনার আমাদের কি করণীয়, এই বিষয়গুলো মূলত আপনাদের সাথে মত বিনিময় করার উদ্দেশ্যেই আপনাদের কাছে আসা। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে দিবেন। আমরা যে প্রস্তাবনাগুলো জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি, তিনি কেমন শিক্ষাঙ্গন চান, আপনাদের জন্য কেমন নিরাপদ বাংলাদেশের চিন্তা ভাবনা বিএনপি করছে, জনাব তারেক রহমান করছে, পাশাপাশি আপনারা পড়াশোনার পরবর্তীতে কিভাবে আপনাদের জন্য একটা সাম্য এবং মেধার ভিত্তিতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই বিষয়গুলো মূলত এই 31 দফায় উল্লেখ আছে। একটা রাষ্ট্রের সংবিধান সংশোধন থেকে শুরু করে এদেশের শাসন ব্যবস্থা কেমন হবে, এদেশের বিচার ব্যবস্থা কেমন হবে, শিক্ষার পরিবেশ কেমন হবে, শিক্ষার ক্ষেত্রে পরবর্তীতে মেধার ভিত্তিতে কিভাবে সবার কর্মসংস্থান ব্যবস্থা করা যায়, নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো এখানে উল্লেখ আছে। আপনারা জানেন দীর্ঘ 16-17 বছরে শুধু একটি দলের অনুসারী না হলে এখানে কারো চাকরি হতো না। আপনি ভাইভাতে মেধার ভিত্তিতে আপনি ভাইভা দিয়ে আসছেন, আপনার চাকরি পাওয়ার মতো সকল যোগ্যতা আছে, আপনি সর্বোচ্চ মার্ক পেয়েছেন, তারপরে আপনার বাড়ি 14 গোষ্ঠীর এই বায়োডাটা, তাদের জীবনী, তারা কে কোন আদর্শ, আপনার দাদা কি করেছিল, পূর্বপুরুষ কি করেছিল, এগুলা এনএসআই এর কাজ বা এই যারা ইনভেস্টিগেশনে গেছে তারা এই জিনিসটা দেখতো। তারা অথচ দেখার কথা ছিল মেধা, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশের বৈধ নাগরিক, আপনার মেধার ভিত্তিতে চাকরি পাবেন, আপনার মেধা আছে কিনা এটা দেখার উচিত ছিল। কিন্তু সেই জায়গায় তো শুধু তারা একটা রাজনৈতিক দলের আদর্শ করতে গেছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং বিএনপি এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই বিষয়গুলোই আপনাদেরকে নিশ্চিত করার জন্য আমাদেরকে আপনাদের পাঠিয়েছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত চাই, ভবিষ্যতে কোন দলের অনুসারী হলে চাকরি হবে, দলের অনুসারী হলে তার জন্য বাংলাদেশ নিরাপদ হবে, এটা হবে না। প্রত্যেকটা নাগরিক, আমরা যারা এই 56,000 বর্গ কিলোমিটার ভিতরে বসবাস করি, আমরা প্রত্যেকে বাংলাদেশি, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা এখানে ধর্মের ভিত্তিতে, আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আমরা কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীর আলাদাভাবে দেখবো না। আমরা প্রত্যেকে বাংলাদেশি, আমাদের সবার সমান অধিকার। আজকে দেখেন ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আজকে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকেও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে বিভাজন করা হয়েছে। এই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর কিন্তু আমাদেরকে বিভাজন করে রেখেছে। এখানে দলীয়ভাবে বিভাজন করা হয়েছে, ধর্মীয়ভাবে বিভাজন করা হয়েছে। এই বিভাজনে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি।
আমাদের আর বিভাজনের সময় নাই। আমাদের সবাইকে এক হয়ে সামনের দিকে রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অবদান রাখতে হবে। আপনি দেখি 31 দফায় দেখবেন, দ্বিতীয় দফায় একটা রেইনবো নেশনের কথা বলা হয়েছে। আপনার বইটা আমরা দেওয়ার পর দেখবেন একটা রেইনবো নেশনের কথা বলা হয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র। অর্থাৎ আমরা এমন একটা জাতি গঠন করব যেখানে সবাই, আমরা এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই এই রাষ্ট্রে একসাথে বসবাস করি। এখানে আমরা কাউকে ছোট করে দেখবো না। এই রেইনবো নেশনের থিমটা হচ্ছে এমন, এখানে যে রংধনু যেমন 7টা রং যেমন পাশাপাশি থাকে, এই 7টা রং যেমন রংধনুর সৌন্দর্যকে বৃদ্ধি করে, এখানে একটি রঙের যেমন গুরুত্ব কম না। এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকের গুরুত্ব সমান। আমরা পাশাপাশি থেকে এই রেইনবো নেশনের মতো একটি সমন্বিত রাষ্ট্র গঠন করব। এখানে আমরা ধর্মের ভিত্তিতে কাউকে ছোট করবো না, কাউকে বড় করে দেখার সুযোগ নাই। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, দুটি কথা আপনাদের শিক্ষা নিয়ে না বললেই না হয়। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানে পালিয়ে যায়, তখন জাতি যখন জানে না কি করণীয়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, কিভাবে দেশ স্বাধীন করা যায়, 7.5 কোটি মানুষের আকাঙ্ক্ষা যখন ছিল স্বাধীনতা, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক দলের ব্যর্থতার যখন পরিচয় দিয়েছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান, সেই সময়ই এক সেনাবাহিনীর এক অখ্যাত মেজর, যেটা হাসিনা কটাক্ষ করে বলে যে 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কিন্তু বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এটা কি আপনারা জানেন? স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল আপনারা জানেন? কে দিয়েছিল? জিয়াউর রহমান। কিন্তু আজকে বই পুস্তক থেকে এই সত্য ইতিহাসটাকে সরিয়ে ফেলা হয়েছে। আপনারা তো এই ইতিহাসটা এখন বই পুস্তকে পান না, এটা হয়তো আপনাদের টিচারদের কাছ থেকে শুনতে হবে, তা নাহলে আপনারা আপনার বাবা মার কাছ থেকে শুনতে হবে। কিন্তু এই ইতিহাসগুলো কিন্তু আজকে বিকৃত করা হচ্ছে। মহান স্বাধীনতা কিন্তু এক ব্যক্তির অবদানে হয় নাই, এখানে সবার অংশগ্রহণ ছিল। রাজনীতিবিদদের যেমন অবদান ছিল, শিক্ষকদের যেমন অবদান ছিল, স্টুডেন্টদের যেমন অবদান ছিল, তেমন কৃষক, শ্রমিক, প্রত্যেকটা মানুষের কিন্তু এই মুক্তিযুদ্ধে অবদান ছিল। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই? শুধু এক ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে, এক ব্যক্তিকে মহান করার জন্য সকলের কৃতিত্বকে ছোট করে দেখা হচ্ছে, সকলের অবদানকে খাটো করে দেখা হচ্ছে। এই জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছিল, এখানে কি শুধু সমন্বয়করাই ছিল? এখানে আপনারা ছিলেন না? সবার অংশগ্রহণ ছিল। আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন। কোন বিপ্লবী, কোন অধিকারী এককভাবে একজন নেতৃত্ব হয় না। হয়তো একটা রাজনৈতিক দল নেতৃত্ব দেয়, হয়তো একটা ব্যক্তির সামনে থাকে, কিন্তু এখানে প্রত্যেকের অংশগ্রহণ থাকে। আমরা চাই, বিএনপি চায়, মহান স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত এই জুলাই বিপ্লব পর্যন্ত আমাদের যত নেতা কর্মীদের, যত সাধারণ মানুষের যার যতটুকু অবদান আছে, প্রত্যেকে তার অবদানের স্বীকৃতি পান। এখানে শুধু এক ব্যক্তি পূজা করার জন্য যেন বাকিদের অসম্মান না করা হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি আবার সেই 7ই নভেম্বরের মাধ্যমে সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তিনি প্রথমেই মেধাবীদের দ্বারা মেধাবীদের পড়াশোনা উৎসাহিত করার জন্য তিনি ওই সময় বোর্ডে স্ট্যান্ড এই মাসের ডাইলে এরপর একসাথে দেখতে পারবেন। বাড়ি টাহা রাহা আছে, উদ্দেশ্য ছিল দুইটি। ওইখানে তার সাথে ছিল স্টুডেন্টদের, ওই মেধাবী স্টুডেন্টদের সাথে ছিল ওই বাড়ি রাহা, বাড়ি রাহা আছে, বাড়ি রাহা আছে, আমাকে বাড়ি গেলে দিয়ে দেবেন। বড় বড় ভালো মানে সাংবাদিক, এদেরকে নিয়ে তিনি সমুদ্রে যেতেন, শিক্ষা সফরে যেতেন। এর উদ্দেশ্য ছিল মেধাবীরা যেন রাষ্ট্রপতির সাথে সফরে যেতে পারছে, এদের যেন তারা উৎসাহিত হয়। পাশাপাশি আরেকটা উদ্দেশ্য ছিল সমুদ্রের ভিতরে যে সম্পদ ছিল, প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে যেন মেধাবীরা জানতে পারে, তারা যেন ওইটা নিয়ে গবেষণা করে আমাদের রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। পরবর্তীতে যখন এরশাদ ক্ষমতায় আসে 1981 সালে, এরশাদ বিরোধী আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একক নেতৃত্ব দিয়েছিলেন। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন একক নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে 90 সালে এরশাদের পতন হয়েছিল। তারপরে এই এরশাদ বিরোধী আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই কৃতিত্বের জন্য এদেশের বাংলাদেশের মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। 1991 সালে নির্বাচনে তিনি দেশনেত্রী বেগম খালেদা ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও নারীদের জন্য কি করলেন? আপনি 90-এর দশকে, 80-এর দশকে কিন্তু মেয়েদের পড়াশোনা এত সহজ ছিল না। ওই সময় কোনো পরিবারে 2 জন সন্তান থাকলে হয়তো তার ছেলের স্কুলে দিত, মেয়েদের স্কুলে দেয় নাই। আপনারা জিজ্ঞেস করেন আপনারা যে শিক্ষার পরিবেশ পেয়েছেন, এটা কিন্তু ওই সময় ছিল না। তাই মেয়েদের জন্য, মেয়েরা কিভাবে শিক্ষা অবদান রাখতে পারে, স্কুলমুখী হতে পারে, তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম অবৈতনিক শিক্ষা এবং মেয়েদের জন্য যে প্রথম উপবৃত্তির ব্যবস্থা, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। পরবর্তীতে নারীদের সম্মান সমাজে প্রতিষ্ঠিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আগে সন্তানের পরিচয়ের পিছনে শুধু বাবার নাম উল্লেখ থাকতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী মর্যাদার জন্য, নারীদের সম্মান দেওয়ার জন্যই সন্তানের পরিচয়ের পাশাপাশি
সন্তানের পরিচয়ে বাবার পাশাপাশি মায়ের নামটাও সংযোগ করে দিয়েছিলেন। তিনি তারপরেও দেখেন আজকে আবার যখন 8 সালে একটি এই 52 নির্বাচনের মাধ্যমে যখন দেশটিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু এই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার উঠে দেওয়া, নিজেরা ক্ষমতায় থেকে যে নির্বাচনের ব্যবস্থা করা, অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে নীল নকশা আওয়ামী লীগ তৈরি করেছিল, এর বিরুদ্ধে কিন্তু একমাত্র রাজপথে ছিল বিএনপি এবং দেশটিতে খালেদা জিয়া। এর জন্য কিন্তু তার এই বৃদ্ধ বয়সে কিন্তু তাকে কারাবরণ করতে হয়েছে। একজন অসুস্থ মহিলাও কিন্তু নাজিমউদ্দিন কারাগারে একা তাকে রাখা হয়েছিল, যেখানে কোনো ভূত ছাড়া শয়তান ছাড়া কেউ বাস করে না, সেই জায়গায় তাকে রাখা হয়েছিল শুধু একটি মহিলা, রং হেডের একটা মহিলা প্রতিহিংসার কারণে, যাকে এই শেখ হাসিনা কিন্তু দ্বারা কিন্তু তাকে রং হেডেড বলা হয়েছিল। একটা সাইকু, আমাদের দুর্ভাগ্য যে এর মতো একজন মহিলা এই এতদিন বাংলাদেশ শাসন করেছে। কোন স্বাভাবিক মহিলা ছিল না, এত হিংসা প্রতিহিংসা। এই খালেদা জিয়াকে আজকে বিনা চিকিৎসায় তিনি শুধু আপনাদের আমার ভোটের কথা বলেছেন, দেশে গণতন্ত্রের কথা বলেছেন। বিএনপি একটা বারও কিন্তু বলে নাই যে আমাদেরকে ভোট দিতে হবে, আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। আমরা বিগত 16 বছরই আপনাদেরকে একটা কথাই বলে যাচ্ছি যে আমরা ভোট চাই, নির্বাচন চাই, যে ভোটে আপনার অধিকার আছে, আপনি যাকে মন চায় তাকে ভোট দিবেন। আপনার মন চাইলে বিএনপির অতীত ইতিহাস, মহান স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভূমিকা, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির যে ভূমিকা, খালেদা জিয়ার ভূমিকা, যে ছাত্র দলের যে ভূমিকা, এই বিগত 16-17 বছর যাবৎ সকল রাজনৈতিক দল, আজকে আপনারা যদি এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলতে পারেন, আজকে যদি আপনারা এই কথা বলে, আজকে অনেক সমন্বয়করা যদি এই কথা বলে নিজের ক্রেডিট নেয় যে এই সরকার ছিল 16 বছর ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্ট, এই ভোট শব্দটা কিন্তু প্রথম বিএনপি ব্যবহার করে, বিএনপি রাজপথের স্লোগান দিয়ে বলতে পারে। তখন আপনারা অনেকেই বাইরে দেশে অনেকেই বলতে পারে নাই। আমরা ছাত্রদল সবসময় হাসিনাকে আওয়ামী লীগকে ভোট চুরি বলে আসছি, একে ফ্যাসিস্ট আমরা শুরু থেকে বলে আসছি। আপনারা জানেন এই কুটা সমাজের আন্দোলন যখন শুরু হয়েছিল, তখনও কিন্তু কেউই এই কুঠাস, এই হাসিনার পতনের কথা কেউ বলে নাই। এটা ছাত্রদল বলেছে, এই পরিবার ছাত্রদল করে দিয়েছে। 1 দফা 9 দফা থেকে 1 দফা এটা ছাত্রদল করে দিয়েছে। কিন্তু আজকে হাসিনা পালিয়ে গেলে অনেকে আমরা ক্রেডিট নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, অনেক মাস্টার মাইন্ড বের হয়েছে। কিন্তু ছাত্রদল শুরু থেকেই এই এক ভোট চোর, তারপরে অবৈধভাবে ক্ষমতায় আছে, এরা সরাইতে হবে, এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে, এটা বিএনপি বলে আসছে, আমরা বলে আসছি। এর জন্য আমাদের শত শত এই 16-17 বছর আমাদের সহযোগিতা সহায়তা হয়েছে। ছাত্রদলের 600-র উপরে গুম হয়েছে, 6,000 উপরে আহত হয়েছে, অনেক সহযোগিতা আমরা হারিয়েছি। কারণ এই যে মানে কারো মতের বিরুদ্ধে কথা বললে কি হয় সেটা আপনারা এই জুলাই বিপ্লব দেখছেন। জুলাই বিপ্লবে কেউ হাসিনাকে প্রথম বলেছিলেন যে আপনাকে গদি ছাড়তে হবে, আপনারা শুধু বলেছিলেন যে কোঠার আর একটা যুক্তি সংস্কার, এটা তার পছন্দ হয় নাই। এর জন্য তিনি নির্বিচারে গুলি করেছেন, রাষ্ট্রের সকল ক্ষমতা ব্যবহার করেছেন। মানে ফ্যাসিস্টের আচরণ এরকমই, ভিন্ন মতকে পছন্দ করে না, সে যেটা চায় সেটাই মানতে হবে। কোন রাষ্ট্রপ্রধান কি বলতে পারে যে আপনার টাকায় যে সরকার চালায়, সেই টাকায় যে রাষ্ট্র চালায়, রাষ্ট্রের কর্মচারী, সেই কর্মচারী আপনাদের আমাদেরকে হুমকি দেয় যে বেশি কথা বললে গ্যাস বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব, বলে না, বলছে না? এটা সে বলতে পারে? আপনারা জানেন যে এই 5 তারিখে যখন গণভবনে যখন সাধারণ মানুষ যখন ঢুকে গেছিল, ওইখানে যে দুপুরের রান্না আপনার কাছে কি পরিমাণ খাওয়া দাওয়া হয়েছিল, যে গরম গরম খাবার ছিল, কত প্রকার মাংস ছিল, কত প্রকার মাছ রান্না করা ছিল। অথচ আপনাদের আমাদের সাথে কি পরিমাণ মস্করা এতদিন হাসিনা করে আসছে, যে পেঁয়াজের বোতল বিকল্প দিয়ে দেয়, গরুর মাংসের ভিতরে সে কাঁঠাল বলে দেয়, বেগুনি রমজানে বেগুনির ভিতরে সে কুমড়োর কথা বলে। এর থেকে মস্করার কিছু আছে আপনার সাথে আমাদের সাথে? হ্যাঁ, তিনি কি কখনো খায় পেঁয়াজ ছাড়া? তিনি কি কখনো পেঁয়াজের ভিতরে এই চাইতে কুমড়া খাইছে? তাহলে কি পরিমাণ মস্করা আপনি চিন্তা করতে পারছেন? এইটা মস্করা করছে আমাদের জনগণের সাথে। এই ধরনের কোন রাষ্ট্র কাঠামো যেন বাংলাদেশ আর ফিরে আসতে পারে, এই ধরনের কোন নেতা, এই ধরনের কোন প্রধানমন্ত্রী যেন বাংলাদেশ আর ফিরে আসতে পারে। বিএনপি সেই আশ্বাসই বলেছে, বিএনপি যদি আজকে ভোট ছাড়া আপনাদের সমর্থন ছাড়া যদি বিএনপি ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা করতো, অতীতেও করে না, ভবিষ্যতে করবে না, তাহলে আমাদেরকে আপনাদেরকে পাঠাতো না। আমাদেরকে আপনাদের কাছে কেন পাঠিয়েছে? যেন আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আপনাদের মনে যেন বিএনপি ছাত্রদল জায়গা করে নিতে পারে, যে আপনারা আমাদের উপর ভরসা করতে পারেন, বিএনপির উপর ভরসা করতে পারেন। যদি জোর করে ভারত বা অন্য কোন আমেরিকার সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতো, তাহলে জনাব তারেক রহমান আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন। কারণ বিএনপি বিশ্বাস করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিশ্বাস করে, জনগণ আপনারাই হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। আপনারা যাকে সমর্থন করবেন, যাকে ভোট দিবেন, তিনি হবে আগামী প্রধানমন্ত্রী। তারাই দেশ পরিচালনা করবে, তারা আপনাদের গোলাম।
আপনারা তাদেরকে দিলে তারা শুধু রাষ্ট্র পরিচালনা সুযোগ পাবে, আপনাদের জন্য দেশের জন্য কাজ করার সুযোগ পাবে, এইটুকুই। আর এখানে 31 দফার ভিতরে যে নারীদের শিক্ষার ব্যাপারে যে কথাটা বলা আছে সেটা অবশ্যই আপনারা জানেন, খালেদা জিয়া শুরু করে বিএনপি সবসময় শিক্ষা নিয়ে কাজ করেছে, যেটা বললাম খালেদা জিয়ার কথা বললাম। তারপরে 2001 সালে যখন আবার বিএনপি ক্ষমতায় আসে, আমরা জানেনই বাংলাদেশের প্রথম শিক্ষা নকল মুক্ত শিক্ষা পরিবেশ তৈরি করেছিল বিএনপি। আপনারা দেখে দেখবেন যে 1 সাল থেকে 5 সাল 6 সাল পর্যন্ত যে শাসন ছিল টোটালি পরীক্ষাঙ্কন ছিল নকল মুক্ত। আপনারা ইতিহাস একটু জেনে রাখবেন, ওই সময় তো আপনারা ছোট ছিলেন অনেকে, ঠিক আছে? একদম নকল মুক্ত, আপনার টিচাররা জানে নকল মুক্ত পরিবেশ, মানে পড়াশোনার মাধ্যমেই যেন মেধাবী গড়ে ওঠে। আজকে দেখেন আওয়ামী লীগের আমলে কি হলো, পরীক্ষার আগে সকল বিসিএস থেকে শুরু করে সকল শিক্ষা বোর্ডের সকল পরীক্ষা পাস হয়ে যায়। এখানে আপনি পড়াশোনা করবে, যা আগের দিন কি পাওয়া যায়, প্রশ্ন পাওয়া যায়, কেন করবো, যা আসবো তাই দেখলেই হবে। এইভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, ঠিক আছে? রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা হয়েছে। আর নারীদের ব্যাপারে, নারীরা স্বাস্থ্য খাতে যেহেতু অবদান রাখা হবে, বিএনপি একটা প্ল্যান আছে এখানে। স্বাস্থ্য খাতে বিশেষ করে মেয়েদের বেশি অবদান রাখার সুযোগ আছে, কারণ কি মেয়েরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়ার একটা পরিবেশ আছে, যেখানে একটা পুরুষ যেতে পারে না। তাই বলা হয়েছে যে নারীদেরকে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য খাতে বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। সবাই তো ডাক্তার হবে না, মানে পড়াশোনার পাশাপাশি যেন স্বাস্থ্য খাতে আপনারা একটা বিশেষ ট্রেনিং দেওয়া হবে, যাতে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে ভালো ধারণা হয় এবং আপনারা বাড়ি বাড়ি যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারেন। এতে যেমন কর্মসংস্থান হবে আপনাদের, পাশাপাশি স্বাস্থ্য সেবাটা একদম বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এই ব্যবস্থা যেমন তারেক রহমান চিন্তা ভাবনা করেছে বিএনপি। পাশাপাশি কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ আমরা জানেন যে সার্টিফিকেট তো প্রচুর বের হচ্ছে প্রতি বছর, কিন্তু এত পরিমাণ কর্মসংস্থান বাংলাদেশে নাই। তাই যেন কর্মসংস্থান হয়, তাই কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যেন স্কুল কলেজে পড়া অবস্থাতে আপনারা এমন ভাবে নিজেকে দক্ষ হিসেবে করতে পারে, যেন বের হওয়ার সাথে সাথে আপনারা কোনো জায়গায় কাজ করতে পারেন, আপনার কাজ করতে সুবিধা হয়। আরেকটা হচ্ছে কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করবে, এর জন্য একটি পয়েন্ট বলি, যেন তারেক রহমান যেটা আমাদের বলে দিয়েছেন, সেটা হচ্ছে আপনাদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মানে ভাষার উপরে টিচার নিয়োগ করা হবে। কিরকম? যারা বিদেশি ভাষা জানে, এই ভাষা জানা 2টা টিচার নিয়োগ করা হবে মিনিমাম, যাতে আপনারা বাংলার পাশাপাশি অন্তত 2টি বিদেশি ভাষা শিখতে পারেন। এই 2টি বিদেশি ভাষা যদি শিখেন, তাহলে পরবর্তীতে দেশে এবং দেশের বাইরে আপনাদের কর্মসংস্থানের সুবিধা হবে। আপনারা দেশের বাইরে গেলেও ভালো চাকরি করে ভালো বেতনে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন, এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে, দেশে আপনাদের বিশেষ গুরুত্ব রাখার সুযোগ আছে। আর প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যখন 1-2 করে টিচার নিয়োগ করা হবে, তাহলে সারা বাংলাদেশ কত শিক্ষা প্রতিষ্ঠান আছে দেখেন, তাহলে কিন্তু টিচারদের বা কর্মসংস্থানের বিশাল একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বিষয় আরেকটি বিষয়, জনাব তারেক রহমান, এই অনেকে বলে যে পরিবর্তন তো জনাব তারেক রহমান আরেকটি প্রস্তাব করেছেন, সাহসী প্রস্তাব, যে তিনি বলেছেন এক ব্যক্তি 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যেখানে আওয়ামী লীগ ক্ষমতা থাকার জন্য সকল অবৈধ পন্থা অবলম্বন করে বিদেশিদের সকল স্বার্থ, ভারতকে সকল স্বার্থ দিয়ে দিল, সেই জায়গায় জনাব তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু তিনি অগ্রিম আপনাদেরকে ঘোষণা দিয়েছেন যে তিনি 2বার বেশি প্রধানমন্ত্রী হবেন না, তারপর অন্য কেউ সুযোগ পাবে। অথচ দেখেন এই যে আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান থেকে দেখেন 75-72 সালে যখন তিনি বাংলাদেশ ক্ষমতায় আসছিল, যেই স্বাধীনতার যে চেতনা নিয়ে আমরা স্বাধীন হলাম, গণতন্ত্র, সাম্য, মানবিক ন্যায় বিচার, সুশাসন, তিনি ক্ষমতা আসার পরে প্রথম 75 সালে 3 বছরের মাথা বাকশাল ত্যাগ করলেন। বাকশাল কি ছিল? এক দল, একটা দল, আর কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, কোনো ভিন্ন মত থাকতে পারবে না। তিনি বাকশাল প্রতিষ্ঠা করলেন, তিনি সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়েছিলেন, আর কোনো সংবাদপত্র থাকবে না, তাদের সমালোচনা করবে এরকম কোনো সংবাদপত্র থাকতে পারবে না, সব নিষিদ্ধ করবে। এই ভোট চুরির ইতিহাস, আপনারা যে এই সময় দেখছেন এইটা না, এই ভোট চুরির ইতিহাস আওয়ামী লীগের পুরাতন। 73 সালে যখন বাংলাদেশের প্রথম সংবিধান নির্বাচন হয়, সেই নির্বাচনে এই খন্দকার মুস্তাক রায় কুমিল্লা একটি আসনে নির্বাচন করেছিল, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হচ্ছিলেন। এটা জানার পরে শেখ মুজিবুর রহমান হেলিকপ্টার দিয়ে কুমিল্লা থেকে ভোটের বাক্স ছিনতাই করে ঢাকা সিল মেরে এসে পাশ করেছে মুস্তাক রায়, যে মুস্তাক 75 আগস্টের ফলনায়। এই আওয়ামী লীগের ইতিহাস, এই ভোট চুরির ইতিহাস, এই ভিন্ন মতকে দমন করার ইতিহাস আওয়ামী লীগ অনেক পুরাতন। এই বাংলাদেশের গুম খুনের সংস্কৃতির সাথে আপনারা হয়তো এই সময় পরিচিত হয়েছেন। এই গুমের ইতিহাস আওয়ামী লীগের মতন চালু করেছিল। সিরাজ শিকদার নাম শুনেন আপনারা? সিরাজ শিকদার, এই সিরাজ শিকদার ছিল বাংলাদেশের প্রথম গুমের শিকার। সেটাও শেখ মুজিবুর রহমান নিজে করছে, আওয়ামী লীগ করছে। এবং তাকে গুম করার পরে সংসদে বসে এই শেখ মুজিবুর রহমান খুব দাম্ভিকতার সাথে বলছিল, আজকে কোথায় সিরাজ শিকদার? তাকে গুম করার পরে বলছে যে আমার ভিন্ন মত, আমার সাথে আমার সমালোচনা করো, আমার বিপক্ষে যাও,
গুম করে সংসদে বলেছিল যে আজকে কোথায় কোথায় সিরাজে। আসলে অনেক কথা বলার ছিল, মূল একটাই উদ্দেশ্য বিএনপি কি চিন্তা ভাবনা করতেছে আপনারা এই বইটি পড়বেন। যদি মনে হয় আপনাদের কাছে যে না অতীতে যে শাসন দেখেছেন সেই জায়গা থেকে এই প্রস্তাবনা গুলো ভেটা, তাহলে অবশ্যই আপনারা এটা সমর্থন করবেন, আপনাদের পরিবারের সাথে সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি আর আরেকটা বিষয়, যেহেতু স্টুডেন্ট রাজনীতি করি, দুইটি কথা বলতেই হয়। জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন, আপনারা যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনীতি থাকে, ভবিষ্যতে যদি এখানে কোনো কমিটি হয় বা আপনারা রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেন, আপনারা শুধু আপনাদের কলেজে রাজনীতি করবেন। আপনারা কোনো বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক নেতা প্রোটোকল দিয়ে রাজনীতি করবেন না। আপনি যদি স্বেচ্ছায় চান সেটা আলাদা ব্যাপার, কিন্তু ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপনাদেরকে নিশ্চিত করতে চায় আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্টুডেন্ট রাজনীতি করেন তাহলে শুধু আপনারা আপনাদের রাজনীতি করবেন। মানে কি, আপনাদের স্টুডেন্টদের যে সুযোগ সুবিধা, স্টুডেন্টরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো থাকবেন, কি কি অসুবিধা আছে সেটা কিভাবে টিচারদের সাথে ডিল করে আলোচনার মাধ্যমে আপনাদের এই সুযোগ সুবিধাটা নিতে পারবেন, মানে আপনাদের যে অধিকার সেটা নিশ্চিত করতে পারবেন। এর জন্য আপনারা একটা সংগঠন করতে পারবেন। আপনাদের কমন রুম ঠিক আছে কিনা, আপনাদের ওয়াশরুম গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে, এই পরিবেশগুলো আপনাদের জন্য নিরাপদ ক্যাম্পাস কিনা, এটা রাস্তাঘাটে আপনাদের কোনো সমস্যা হয় কিনা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনার পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক আছে জাকারিয়া আহমেদ, আপনাদেরকে যদি ছাত্র দলের ব্যানারে কেউ এই ক্যাম্পাসে ডিস্টার্ব করে, কোনো বহিরাগত ডিস্টার্ব করে, রাস্তাঘাটে যদি কেউ ডিস্টার্ব করে, আপনারা সেক্রেটারিকে জানাবেন, তিনি ব্যবস্থা নেবেন। তিনি না পারলে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেব। কারণ দীর্ঘ 16-17 বছর ছাত্রলীগ যে রাজনীতি করে, যে দখলদারিত্ব করে, যে ইফটিজিং করে, যে আজকে নিষিদ্ধ সংগঠন হয়েছে, ছাত্র দলের ব্যানারে কোনো ছেলে যদি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত হয়, আমরা সংগঠন সেটা মেনে নেব, তাকে আমরা সংগঠন থেকে বহিষ্কার করবো। পাশাপাশি পুলিশে দেবো, কারণ তারেক রহমান ছাত্র দলের এই ধরনের ছেলেমেয়েদের জায়গা হবে না। ছাত্র দলরা মেধাবীরা করে, দেশপ্রেমিকরা করে, ঠিক আছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আর যদি আপনাদের ছাত্র রাজনীতি নিয়ে বা আমি যে কথাগুলো বললাম, আমাদের বিএনপি নিয়ে, ছাত্র দল নিয়ে যদি বা শিক্ষার পরিবেশ নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে আপনারা বলতে পারেন।